আসসালামু আলাইকুম সবাইকে। এডুস্টেট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমরা গতদিন প্রাণী জগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা জানব আমাদের যে আগের যে পর্বটি বাদ দিয়েছিলাম, নবম পর্ব, করডাটা পর্ব, সেই করডাটা পর্ব নিয়ে। তো আমরা যদি বইয়ের ৬ নম্বর পেজে চলে আসি, সেখানে আমরা দেখতে পারবো যে মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস, নবম পর্ব, করডাটা। তো আমরা এখানে যদি লক্ষ্য করি যে কর্ডাটা শব্দটা কোথা থেকে এসেছে, কর্ডাটা শব্দটা এসেছে কর্ডা থেকে, যার অর্থ হলো রজ্জু বা নালী। এরা পৃথিবীর সকল পরিবেশে বসবাস করতে পারে। এরা পৃথিবীর যে কোনো জলে ডাঙায় বসবাস করে। এমনকি এরা বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী, গুহাবাসী বা খেচর। মেরুবাসী বলতে কি বুঝি? যারা মরুভূমিতে বসবাস করে। সরি, মরুবাসী বলতে আমরা বুঝি যারা মরুভূমিতে বসবাস করে। মেরুবাসী বলতে আমরা বুঝি যারা শীত প্রধান জায়গা বা মেরু পোলার অঞ্চলে বসবাস করে। গুহবাসী বলতে আমরা বুঝি যারা গৃহে বসবাস করে। আর খেচর যারা হচ্ছে যাদের ডানা রয়েছে, যারা উঠতে পারে। করডাটা পর্বের বহু প্রাণী বা বহুই পরিজীবী প্রাণী রয়েছে যারা মানবদেহের সংলগ্নে এসে জীবনযাপন করে। এর মানে করডাটা পর্বে এমনও প্রাণী রয়েছে যারা মানবদেহকেই তাদের বসবাসের স্থান হিসেবে গ্রহণ করে। এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে ভ্রূণীয় অবস্থায় পৃষ্ঠদেশ বরাবর নটোকট থাকে। নটোকট কি? নটোকট জিনিসটা হলো একটি নরম, দণ্ডনীয়, অখণ্ডায়িত একটা অঙ্গ, যেটা পরবর্তীতে আমাদের কি তৈরি হয়? মেরুদণ্ড তৈরি হয়। নটোকট তার প্রধান বৈশিষ্ট্য নরম এবং নমনীয়। যেহেতু এটা ভ্রূণীয় অবস্থায় থাকে, তাই আমাদের মেরুদণ্ডের মতন এত শক্ত হয় না, এটি নরম হয়ে থাকে। এবার এদের পৃষ্ঠদেশ একক থাকে, মানে পৃষ্ঠদেশ যে কোনো এক পাশে একটি পৃষ্ঠ থাকে, ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। আচ্ছা, আমরা যদি আরেকটা বৈশিষ্ট্য লক্ষ্য করি যে এদের জীবনচক্রে যে কোনো সময় পার্শ্বীয় গলবিলে ফুলকা থাকে। আমরা যেমন মাছের ফুলকা দেখতে পারি, তেমন ফুলকা ছিদ্র থাকে। ঠিক আছে? আমরা এবার করডাটা পর্বের শ্রেণীবিন্যাস দেখব বা উপপর্ব দেখব। করডাটা পর্ব ৩টি উপপর্ব রয়েছে। কয়টি? ৩টি উপপর্ব রয়েছে। এক হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, আরেকটা হচ্ছে ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা হচ্ছে একটা প্রাইমারি স্টেজ। ভার্টিব্রাটা মূলত মেরুদণ্ডী প্রাণী হিসেবে আমরা পরিচিত। ভার্টিব্রাটার এই বৈশিষ্ট্য যদি আমরা দেখি যে ভার্টিব্রাটা থেকেই মূলত মেরুদণ্ডী প্রাণীগুলো আমরা দেখি। ইউরোকর্ডাটা তার প্রাইমারি স্টেজের একটি অংশ। তাহলে ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য যদি আমরা দেখি, প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র থাকে, পৃষ্ঠ ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। এবং আমরা শুরুতে পড়েছিলাম যে জীবন দশায় যে কোনো সময় নটোকট থাকবে। তাহলে এদের লাভা দশায় নটোকট থাকে, মানে এরা যখন লাভা অবস্থায় থাকে, একদম পরিপক্ক হওয়ার আগে যে অবস্থা, সেই অবস্থায় এদের লেজে নটোকট থাকে। এটা বৈশিষ্ট্য হচ্ছে ইউরোকর্ডাটা। সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য আমরা যদি লক্ষ্য করি, সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য হলো যে এদের সারা জীবনই এদের দেহে কি পাবো? আমরা নটোকট পাবো। তাহলে সারা জীবনই কাদের নটোকট পাওয়া যায়? সেফালোকর্ডাটা। আর এরা দেখতে কিছুটা কিসের মতন? মাছের মতন। ইউরোকর্ডাটার একটা উদাহরণ আমরা যদি দেখি, সেটা হচ্ছে আমরা যেটাকে চিনি সামুদ্রিক শসার নামে বা সামুদ্রিক শসার মতন দেখতে, যেটা অ্যাসিডিয়া, এটাকে আমরা বলবো ইউরোকর্ডাটার। আর হচ্ছে আমাদের যে সেফালোকর্ডাটা, ব্রাঙ্কিওস্টোমা, এই ব্রাঙ্কিওস্টোমা হচ্ছে মাছের মতন দেখতে। এটি সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য। এবার চলে আসি আমরা ভার্টিব্রাতে। ভার্টিব্রাটা মূলত আমরা একটু আগে যেটা বললাম যে মেরুদণ্ডী প্রাণীর একটি বৈশিষ্ট্য। তো এই মেরুদণ্ডী প্রাণীগুলোকে আমরা 7টি শ্রেণীতে ভাগ করেছি। এই ভার্টিব্রাটা মেরুদণ্ডীকে আমরা কয়টি শ্রেণীতে ভাগ করেছি? 7টি শ্রেণীতে। সরি, প্রথমটি হচ্ছে সাইক্লোস্টোমাটা, তারপরে হচ্ছে কন্ড্রিকথিক্স, তারপরে হচ্ছে অস্ট্রিকথিক্স, এমফিবিয়া বা উভচর, রেপটাইল বা সরীসৃপ, অ্যাভিস বা পক্ষীকুল, আর সর্বশেষ হচ্ছে ম্যামালিয়া বা স্তন্যপায়ী। তাহলে আমরা একদম প্রথম পর্বে যদি চলে যাই, প্রথম পর্ব আমাদের হচ্ছে সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা কি? সাইক্লোস্টোমাটা একটি মাছের জাত, বা আমরা যদি বাংলাভাবে বলতে চাই যে একটি মাছের জাত, যেটার এর দেহে যে অংশ সেটা লম্বাটে দেহ,
মুখ কিছুটা গোলাকার বা চোয়ালবিহীন। আমরা যেরকম ইল মাছ চিনি বা আমরা বাংলায় যেগুলো দেখি যে বাইন মাছ, দেখতে কিছুটা এরকম। এর মানে এইটাই না। ঠিক আছে? তাহলে এদের মুখ গোলাকার এবং চোয়ালবিহীন। এদের গায়ে কোনো কি আঁশ নেই। মাছের যেরকম আঁশ আছে, যেমন এই যে বললাম ইল মাছ বা আমরা আ যেইরকম ধানের জমিতে যেরকম আমরা পাই, যেগুলোকে আমরা অনেক জায়গায় বাইন মাছ বা এরকম সাপের মতন দেখতে যে মাছগুলো, সেগুলোকে গায়ে যেরকম আঁশ নেই, এদেরও এরকম গায়ে আঁশ বা যুগ্ম পাখনা নেই। মানে জোড়া পাখনা নেই। ফুলকা ছিদ্রের মাধ্যমে এরা শ্বাস নেয়। এটার উদাহরণ হচ্ছে পেট্রোমাইজন। তারপরে আমরা যদি আসি কন্ড্রিকথেক্স, এই পর্বের যে প্রাণীগুলো বাস করে সবগুলোই কিসে বাস করে? সমুদ্রে বাস করে। কন্ড্রিকথেক্স পর্বের সকল প্রাণীর বসবাস সমুদ্রে। কঙ্কালে তরুণ অস্থিময় যুক্ত বা কঙ্কালে আমাদের তরুণ অস্থি, নরম হাড় পাওয়া যায়। মুখছিদ্র অবস্থিত এবং এটা কি দেহের অঙ্কীয় দেশে, মানে তোমার একদম অক্ষ বরাবর ওই পাশে আমাদের মুখছিদ্র দেখা যাবে। দেহ প্লাকোয়েট আইস দ্বারা আবৃত। এর মানে দেখো, এই যে আমরা প্রথম আইস পেলাম কন্ড্রিকথেক্সে, প্লাকোয়েট আইস। প্লাকোয়েট আইস কি সেটা আমরা একদম এই অধ্যায়ের শেষে জানব। মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র রয়েছে। কঙ্ক থাকে। লেজের দুটি অংশ ভিন্ন আকৃতির বা হেটারোসার্কাল। লেজ আমরা যেমন যদি দেখি যে সচরাচর মাছগুলো যে যেমন দেখা যায়, লেজকে তুমি যদি মাঝখান বরাবর কাটো দেখবা উভয় পাশ কি একই দেখতে, কিন্তু এদের ক্ষেত্রে কি দুই পাশটা ভিন্ন আকৃতির, যেটাকে আমরা বলতেছি হেটারোসার্কাল। এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। প্রথমটি হচ্ছে প্লাকোয়েডাইস, দ্বিতীয়টা হচ্ছে হেটারোসার্কাল কি। ঠিক আছে? এই পর্বের বৈশিষ্ট্য হচ্ছে হাঙ্গর মাছ বা করাত মাছ, এগুলো। এই যে আমরা একটু আগে যেটা দেখলাম যে তরুণাস্থি থাকে, সেই যে এই তরুণাস্থি এই হাঙ্গর মাছের এখানে আমরা পেয়ে থাকি। ঠিক আছে? অস্টিকথেক্স। অস্টিকথেক্স হচ্ছে স্বাদু পানির মাছ বা মিষ্টি পানির মাছ। আমরা সচরাচর যে মাছগুলো বাজারে কিনে খেতে পাই, ম্যাক্সিমামই আমরা পাই কি স্বাদু পানির মাছ। তাহলে এদের মুখছিদ্র দেহগহ্বরের একদম সামনে থাকে। মুখছিদ্র দেহগহ্বরের একদম সামনে দেখা যায়। আর আমরা যদি আগেরটা দেখি কন্ড্রিকথেক্সের মুখছিদ্র কোথায়? মুখছিদ্র একদম অঙ্কীয় দেশে। আর এই অস্টিকথেক্সের মুখছিদ্র একদম সম্মুখভাগে, এই যে তোমরা যদি লক্ষ্য করো এখানে। তাহলে এদের দেহ তোমরা যদি মুখছিদ্র, এদের দেহ সাইক্লোয়েড, গ্যানোয়েড বা টিনোয়েড ধরনের আইস দ্বারা আবৃত। তাহলে আমাদের কি চিন্তা হবে? আইসগুলো কি? সাইক্লোয়েড, গ্যানোয়েড, টিনোয়েড এবং প্লাকোয়েড। আমরা প্রায় 4টা নাম এখানে জানলাম। তো অবশ্যই আমাদের এই চ্যাপ্টার শেষে আমরা এই আঁশ সম্পর্কে জানবো। মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা থাকে। আমরা আগেরটা দেখেছি 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে। আর এটাতে আমরা দেখলাম 4 জোড়া ফুলকা থাকে। ঠিক আছে? ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে। আমরা বাজারে যেরকম সচরাচর মাছ দেখতে পাই সেরকম। এবং এদের লেজের দুটি অংশ একই রকম। এই যে একটু আগে যেটা বললাম যে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, এই যে এই মাছটাকে যদি আমরা এইভাবে কাটি, দেখবা এই পাশ এই পাশ দুইটাই কি দেখতে পাচ্ছি আমরা? সমান, যেটাকে আমরা বলতেছি হোমোসার্কেল। আর এদের মাছটাকে কাটলে আমরা সমান পাবো না, তাই এটাকে আমরা বলছি হেটারোসার্কেল। তাহলে হেটারোসার্কেল ও হোমোসার্কেল সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। এরপরও আমরা বিস্তারিত পরবর্তীতে জানব। তারপরে আসি এমফিবিয়া। এমফিবিয়ার অর্থ হচ্ছে উভচর। এই তোমার মেরুদণ্ডের প্রাণীর জীবন দশায় প্রথম একটা প্রাণী বা যারা এই প্রাণীরা কি করে একসাথে পানিতেও বসবাস করে, আবার কি করে ডাঙায়ও বসবাস করে। তাই এদের আমরা কি বলছি? উভচর বলছি। তাহলে এদের যখন জীবনের প্রথম দশা থাকে লাভা দশা
মাছের মতন ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, এই জন্য এরা পানিতে থাকে এবং পরিণত বয়সে এরা ডাঙায় বসবাস করে। আমরা যদি ব্যাঙের কথা চিন্তা করি, ব্যাঙ যখন ডিম পাড়ে তখন এরা দেখতে কিছুটা এরকম মাথাওয়ালা এবং এরকম লেজওয়ালা হয়, তাই না? এইগুলোকে আমরা তখন কোথায় পাই? এগুলোকে আমরা পাই হচ্ছে পানিতে। এটা জীবনের প্রথম দশা এবং একটা পরিপূর্ণ ব্যাঙ হওয়ার পরে একে আমরা ডাঙায়ও পেয়ে থাকি। তাহলে এদের বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, দেহত্বক আঁশবিহীন। আগের যেই পর্ব 3টি ছিল তার মধ্যে প্রথম পর্বটায় আঁশবিহীন ছিল, এদের কোনো আঁশ ছিল না, ঠিক আছে? এই যে এদের কোনো আঁশ ছিল না। তারপরেরটাতেও হালকা আঁশ পাওয়া যেত, ঠিক আছে? এবং অস্টিগথিক্সে তো অবশ্যই আঁশ পাওয়া যাবে। উভচরে কোনো আঁশ নেই। ত্বক নরম, পাতলা এবং ভেজা গ্রন্থিযুক্ত, মানে এদের ত্বকে কিছু গ্ল্যান্ড থাকে। শীতল রক্তের প্রাণী, অবশ্যই উভচর প্রাণী শীতল রক্তের প্রাণী, এটা আমাদের মনে রাখতে হবে, কারণ এরা একই জীবনে দুটি জায়গায় বসবাস করে বা জীবনের 2 দশায় পানিতে এবং ডাঙায় 2 জায়গায় বসবাস করে। পানিতে এরা ডিম পাড়ে এবং ব্যাঙাচি দশা দেখা যায়। এই যে আমরা যেটা দেখলাম একটু আগে, যদি এখানে ভালোভাবে আঁকা হয়নি, তো এই ব্যাঙাচি দশাটা আমরা প্রথমে পানিতে পাবো, পরবর্তীতে পরিণত অবস্থায় ডাঙায় পাবো। তারপরের পরের শ্রেণীটা হচ্ছে রেপটাইল। রেপটাইল অর্থ হচ্ছে সরীসৃপ। সরীসৃপ অর্থ যে যারা বুকে ভর করে চলে, ঠিক আছে? তাহলে বুকে ভর করে চলার মতো প্রাণী কি কি আছে? টিকটিকি, কুমির, সাপ, তারপরে গুইসাপ, এমন আরো 5-6টি প্রাণী রয়েছে যেগুলো তোমরা খুঁজে বের করবা এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ত্বক শুষ্ক এবং আঁশযুক্ত। এদের ত্বকও কিন্তু আঁশযুক্ত, আবার এদের ত্বক কি? আঁশবিহীন। দেখো, দুইটাই ত্বক আছে। এমফিবিয়া বা উভচরেরও ত্বক রয়েছে, রেপটাইল বা সরীসৃপ এদেরও ত্বক রয়েছে। কিন্তু এমফিবিয়ার ত্বক কি? ভেজা, এদের ত্বক শুষ্ক। 4 পায়ে 5টি করে নখযুক্ত আঙ্গুল রয়েছে। তাহলে এদের দেখবা এই যে আঙ্গুল, এদের আঙ্গুল কয়টি? 5টি। পা কয়টি? 4টি। উদাহরণগুলো তো আমরা দেখলাম। এবার আসি আমরা এভিস। এভিস মানে হচ্ছে পক্ষীকুল বা পাখি। এদের দেহ কি? পালকে আবৃত। 2টি ডানা, 2টি পা ও একটি চঞ্চু বা ঠোঁট রয়েছে। চঞ্চুকে আমরা বাংলা ভাষায় ঠোঁট বলতে পারি। এদের ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় এরা সহজে উঠতে পারে। এর মানে কি? বায়ুথলি থাকায় এরা উঠতে সহজেই কোনো বাধা পায় না। তাহলে এদের উঠতে সাহায্য করে বায়ুথলি, যেটা কিনা আমাদের ফুসফুসের সাথে রয়েছে, আমাদের বলতে পক্ষীকুল বা এভিসে রয়েছে। উষ্ণ রক্তের প্রাণী বা গরম রক্তের প্রাণী, ঠিক আছে? যেহেতু এরা পক্ষীকুল বা বাতাসে ওড়ে, তাই এদের রক্ত উষ্ণ। আর শীতল রক্তের প্রাণী কারা? শীতল রক্তের প্রাণী হচ্ছে এভিস, সরি এমফিবিয়া বা উভচর। তো আমরা এবার দেখব এদের হাড় শক্ত এবং ফাঁপা। যে একটা জিনিস বা একটা বস্তুকে তুমি যখন বাতাসে ভাসাবা তখন সেই বস্তুটাকে কি হতে হয়? হালকা হতে হয়, ঠিক? এখানে যেমন পক্ষীকুল বাতাসে উড়বে, অবশ্যই একে হালকা হতে হবে। এই জন্য এদের হাড়গুলো কি? শক্ত, হালকা এবং ফাঁপা পাওয়া যায়। সকল পাখি এই এভিসের মধ্যে পড়ে। এবার স্তন্যপ্রাণীর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে পর্ব সেটা হচ্ছে, সরি, কর্ডাটা পর্বের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে পর্ব সেটা হচ্ছে স্তন্যপায়ী বা ম্যামালিয়া। ম্যামালিয়া অর্থ যারা কি? স্তন্যপায়ী বা স্তন পান করে। আমরা জানি ডিম ফোটালে বাচ্চা হয়, আমরা জানি যে মানুষ প্রসব করেও বাচ্চা করে, প্রসব মানে জন্মদান করা। এই বাচ্চারা পরবর্তীতে কি? মাতৃদুগ্ধ পান করে বড় হয়। এই জন্য এদেরকে আমরা কি বলতেছি? ম্যামালিয়া বা স্তন্যপায়ী। এদের দেহ লোম আবৃত, লোম থাকবে। দেখবা স্তন্যপায়ী সবারই লোম আছে, মানুষেরও আছে, পশু পাখিরও আছে। স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে। লোম ছাড়া স্তন্যপায়ী যদি তুমি বলো, সেটা হতে পারে তিমি মাছ। তিমি মাছও কিন্তু স্তন্যপায়ী, ঠিক আছে? তবে এর ব্যতিক্রম আছে, যেমন এই যে
প্লাটিপাস। প্লাটিপাস কি? ব্যতিক্রমধর্মী, এটা আমরা দাগিয়ে নেব, ইম্পর্টেন্ট। প্লাটিপাস কি? স্তন্যপায়ী না, তাও এরা ম্যামালিয়া, পর্বে প্রাণী, উষ্ণ রক্তের প্রাণী। তাহলে এর আগে আমরা উষ্ণ রক্তের প্রাণী পর্বে প্রাণী কাকে পেয়েছি? অ্যাভিস। তাহলে এই ম্যামালিয়া উষ্ণ রক্তের প্রাণী। চোয়ালের বিভিন্ন ধরনের দাঁত দেখা যায়, এদের দাঁত থাকে। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এটা আমরা পরবর্তীতে বিস্তর আলোচনা করলে বুঝতে পারবো, পরবর্তী অধ্যায়গুলোতে হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট কিভাবে হয়। ত্বকে বিভিন্ন রকমের গ্রন্থি রয়েছে। তাহলে এর আগে আমরা কোন পর্বে পেয়েছি ত্বকে বিভিন্ন প্রকারের গ্রন্থি রয়েছে? সেটা হচ্ছে উভচর প্রাণী। ঠিক আছে, তাহলে আমাদের এই ছিল মোট 7টি পর্ব ও 3টি উপপর্ব মিলিয়ে আমাদের মেরুদণ্ড প্রাণী শ্রেণীবিন্যাস। তাহলে আমরা যদি আরেকবার পুনরায় দেখি যে কর্ডাটা শব্দটা এসেছে কর্ডা থেকে, এবং এর 3টি উপপর্ব রয়েছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটাকে 7টি পর্বে ভাগ করা হচ্ছে, 7টি শ্রেণীতে। সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিক্স, অস্টিকথিক্স, এমফিবিয়া বা উভচর, রেপটাইল বা সরীসৃপ, এভিস বা পক্ষীকুল, ম্যামালিয়া বা স্তন্যপায়ী। এবং এই অধ্যায়ের শেষের দিকে যেটি রয়েছে যে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি, আমরা কেন শ্রেণীবিন্যাস করব, এই জিনিসটা আমরা একটু রিডিং পড়ে নেব। রিডিং পড়ে নিলেই আমরা মূলত এই জিনিসটা বুঝে যাব। তো মোটামুটি আমাদের এই অধ্যায়ের বিস্তারিত পড়া শেষ। আমরা পরবর্তী ভিডিওতে আমাদের এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব। ততক্ষণ সবাইকে ধন্যবাদ।